অবশ্যই 15% মতো ভোট দেখা যাবে তাদের পড়বে, কিন্তু লোকাল অনেক জায়গায় হিসাব কিতাব বদলে যায়, জন্য অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী জন্মায় যায়। ভাগ হয়ে তো এখন আওয়ামী লীগে গেছে, বিএনপিতে গেছে, জামাতে গেছে, সবাই তো মুসলিম লীগের ভোটার এই জায়গায়। আমি মনে করি যারা ভোট কেন্দ্রে 5% গেছে তারাই আওয়ামী লীগের ভোটার, আর যারা যায় নাই তারা আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভোটার না। সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের ভোট। সেই ভোট নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। যদিও এই দলের বিশাল ভোট ব্যাংক নিজেদের করে নিতে বিএনপি জামায়াত যে দুটি দল বিশেষ করে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আছে, দুই দলই বেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভোট ব্যাংকগুলো তাদের নিজেদের ঝুলিতে রাখবার জন্য। এদিকে আবার সিআরএফ এবং বেফসের জরিপে উঠে আসে আওয়ামী লীগের 48% ভোট বিএনপির বাক্সে যাবে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই ভোট যেদিকেই ঝুঁকবে সেই দলই অনেকটা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবে এবং আগামী সংসদ তাদের হতে পারে। যদি বলি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তাই যদি হয় বা এই কথাই যদি মুখ্য হয়ে থাকে তাহলে আমাদের জনগণকে, বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আসলে এই ফলাফলে কারা এগিয়ে যাচ্ছে বা সেই ফলাফলে কাদের ভোটগুলো এই নির্বাচনী ফলাফলে ভূমিকা রেখেছে সেটা আমরা জানতে পারবো। দর্শক, তাই আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি আওয়ামী লীগের ভোট কার বাক্সে, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আমার ভাই আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। জয়নাল আবেদিন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডানে আছেন সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট। সাইদ আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। দর্শক, এবারে নির্বাচনটা যদি সরকারের পক্ষ থেকে বলা হয় ঐতিহাসিক নির্বাচন, বিএনপির পক্ষ থেকে যদি বলা হয় কঠিন নির্বাচন, এবং জামায়াতের পক্ষ থেকেও বলা হচ্ছে বেশ একটি লড়াই হবে নির্বাচন, সব মিলিয়ে আমরা একসময় চিন্তা করতাম যে এইবারের ভোটে কি নারী ভোটাররা কোন দিকে যাচ্ছে, তরুণ ভোটার রয়েছে, তরুণ ভোটাররা কোন দিকে যাচ্ছে। এবার নতুন করে আরও একটি বিষয় যেটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে যাচ্ছে। আমি একটু প্রথমে আলোচনায় ঢুকতে চাই, যেহেতু আলোচনায় আমার দুজন আছেন। আমি প্রথমে একটু জয়নাল আবেদিন শিশিরের কাছে যেতে চাই। জয়নাল আবেদিন শিশির, নিশ্চয়ই রিপোর্টটা আপনার চোখেও এসেছে। সেই রিপোর্টটা হচ্ছে আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম নেশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপ আছে। সেখানে কমিউনিকেশন রিসার্চ ফাউন্ডেশন, সিআরএফ, বাংলাদেশ ইলেকশন পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে। সেখানে বলা হচ্ছে 48% ভোট এবার বিএনপির বাক্সে যাবে। কেন যাবে, কি কারণ, কি যদি বিশ্লেষণ? আওয়ামী লীগের ভোট। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক জুলাই যোদ্ধা সাইদ আবদুল্লাহকে। দেখেন, জরিপ তো আসলে জরিপ সংস্থার জরিপ। আমি জরিপের বিষয়ে এটা সত্য মিথ্যা কিছু বলবো না, তবে আমার নিজের যে ওপিনিয়ন, আওয়ামী লীগের যে ভোট কত পার্সেন্ট ভোট আছে এই ব্যাপারে আমার একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে, দেখেন 2014 সালে আওয়ামী লীগ যখন একতরফা ইলেকশন করে 154 জন বিনা ভোটার এমপি ইলেকশন নির্বাচিত হয়ে যায়, ওই ইলেকশনে আওয়ামী লীগ সকল প্রণোদনা প্রচেষ্টা এবং মানুষকে লোভ লালসা দেখিয়ে 5% লোককেও কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে নাই। এখন আপনি বলবেন যে অনেকে তো জানতো আওয়ামী লীগ জিতে গেছে এই জন্য যায় নাই, কিন্তু যারা গেছে, আমি মনে করি যারা ভোট কেন্দ্রে 5% গেছে তারাই আওয়ামী লীগের ভোটার, আর যারা যায় নাই তারা আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভোটার না। যদি ভোটার হইতো ওই 5%-এর সাথে সেও যাইতো। তো 2008 সালেরটা কি করবে? 2000 আমি এই জায়গায় আসছি, 2018 সালে আওয়ামী লীগের দমন পীড়ন দুঃশাসনের পরে তো ভোট বাড়ার কথা না। ওই জায়গায় তো দিনের ভোট রাতে করছে। এটা কেন করছে? 2014 সালের থেকে যদি তার অবস্থা ভালো হতো তাহলে তো সে কিন্তু দিনে ভোটটা করতো। তার মানে কি, 2014 সাল থেকে 2018 সালে তার অবস্থা আরো খারাপ, আরো ভোট কমেছে। এবার যদি বলি 2024 সাল, তাহলে 2014 থেকে 24 পর্যন্ত তার যে এই 15 বছরের গুম খুন, 7,000 বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন করা, এই অপরাধের কারণে তার ভোট সংখ্যা তো বাড়ার কথা না, আরো কমার কথা, এবং কমেছে। যার কারণে সে একতরফা ইলেকশন করতে বাধ্য হয়েছে। তার ভোট সর্বসাকুল্যে যদি বলেন 2014 সালটা, তাহলে ভোট যদি কমতে কমতে এটা না হয় 3%, 2% হয়েছে। এখন আপনি আমার বলবেন 2008 সালটা কি করবেন? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। ছাত্র সংসদ ইলেকশনগুলোতে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং ভোটার পর ভোট
পড়ার হারটা কেমন। এখানে ধরুন আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের ছাত্র সংগঠন যদি থাকতো তারা তো ভোটে আসে নাই। যদি মনে করেন তারা ভোট দেয় নাই, তারা হলে ঘুমিয়েছিল বা বাসায় চলে গেছে, তাহলে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রায় মানে আপনার 75 থেকে 80% এরকম ভোট পড়ছে, 80% মানে কোনো কোনো হলে মনে হয় 80% হয়েছে। তাহলে যখন ছাত্রলীগ যদি এখানে থাকতো বা আওয়ামী লীগের ছাত্র সংগঠন থাকতো, তাহলে না হয় যদি ভোট পড়তো, নাহলে 2% বেশি হতো। বাংলাদেশে আপনার 80% ভোট ক্রস করা কিন্তু সোজা কথা না। কিন্তু তার মানে আপনাকে বুঝতে হবে, আর আপনি যদি বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সেই সময় ছাত্রলীগের ভোটগুলো ওই ছাত্র শিবিরের প্যানেলে ঢুকেছে। তাহলে যদি ধরেন আপনার ছাত্রলীগ যদি ভোট দেয়, তাহলে কত পার্সেন্ট ভোট দিছে আপনার হিসাব করতে হবে। তাহলে এখন ওরা যদি ভোট দেয়, ওরা তো ভোট বয়কট করছে এবং ক্যাম্পেইন করে, এখন যদি তারপরে যদি বলে ওরা ভোট দেয়, ওরা কত পার্সেন্ট ভোট দিচ্ছে? ওরা ভোট দেয় নাই, কারণ ওরা ক্যাম্পেইন করছে ওরা ভোট দিবে না। এই ইলেকশন ওরা অংশগ্রহণ করে নাই, ওরা বলছে যে এই ইলেকশনে ওরা যাবে না। তার মানে আপনি যদি ছাত্রলীগে আসতো, নাহলে 80 থেকে 82 হতো, এর বেশি তো হতো না। তো আমিও মনে করি যে 2014 সালের ডাটা, 18 সালের অবস্থা এবং তারপরে 24 সালে তাদের যে মহাপতনের পরে তাদের ভোট এখন 2 থেকে 1% নাই। এখন বলেন, আপনি যেটা বললেন 2008 সালের ডাটা কেন দেখানো হয়, 2001 সালের ডাটাটা তো কেন দেখানো হয়, এখান থেকে এত পার্সেন্ট ভোট ওই দিকে ঝুঁকে গেছে, বাম দিকে ঝুঁকে গেছে, উপরের দিকে ঝুঁকে গেছে, নিচের দিকে ঝুঁকে গেছে, এই যে হেনতনের গল্পগুলো আছে না, এগুলো অনর্থক। তারা পলিটিক্যাল স্টাডি নাই এইসব গবেষণা সংস্থার। আপনি আমার বলেন তো, 47-এর আগে এখানে ভোট, মানে 47-এর আগে পরে এখানে ভোট কাদের ছিল? মুসলিম লীগ আর কংগ্রেসের, এর বাইরে তো কারো ভোট ছিল না। মুসলিম লীগের ভোট ভাগ হয়েছে না, ভাগ হয়ে তো এখন আওয়ামী লীগে গেছে, বিএনপিতে গেছে, জামাতে গেছে, সবাই তো মুসলিম লীগের ভোটার এই জায়গায়। কংগ্রেসের ভোট এখন যদি আপনি বলেন তো, কংগ্রেসের ভোট তো রয়ে গেছে, অক্ষুণ্ণ রয়ে গেছে। কংগ্রেসের ভোট কই? কংগ্রেসের ভোটগুলো কই? আপনার কখনো ভোটাররা দলীয় ভোটাররা তো ভোটার, সে তো দল করে না, সাংগঠনিক রাজনীতি করে। পুরো বাংলাদেশের পপুলেশনের 2% 3% লোক সাংগঠনিক রাজনীতি করে না। ধরেন আপনি মানে জামাত, বিএনপি, এনসিপি, আরো যে আমাদের এখন রেজিস্টার্ড প্রায় 63টা পার্টি রয়েছে, এই সবাইকে মিলিয়েও তো আপনি সাংগঠনিক রাজনীতি করার যদি আপনি রেশিও দেখেন, টোটাল জনসংখ্যা এটা 2% 3% বেশি হবে না। আর বাকি 97% কিন্তু ভোটার। এখন ভোটারও তো আপনার দলের অনুগত বলতে পারেন না। এই ভোটার তো যখন তখন সিদ্ধান্ত নেয়। একসময় তারা মুসলিম লীগে ভোট দিয়েছে, এখন দিচ্ছে না। মুসলিম লীগের ভোটার এখন আপনার নাই, ভোট নাই। মুসলিম লীগ দল আছে, ভোট নাই। আপনার কংগ্রেস ছিল, এখন কংগ্রেসের ভোট নাই। বামপন্থীরা ভালো করতে একসময় ভোট নাই। এখন আপনি যদি মনে করেন ওই ভোট রয়ে গেছে, তাহলে ওদের পুরো সার্ভেটাই ভুল হবে। আপনি কি মনে করেন মুসলিম লীগের মতো আওয়ামী লীগের বিনাশ হয়ে যাচ্ছে? 100%। আওয়ামী লীগ, আমি যেটা বললাম, আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের আমরা এখন সুযোগও দিই যে আসেন আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম গণহত্যার জন্য, মানে এটা তো যদিও আমরা করবো না, আমাদের মানে এই শহীদের রক্তের সাথে প্রেমেনি করবো না, তারপরে ওরা 2% 3% উপর ভোট কাস্ট করতে পারবে। মানে এভাবে ধরে নিতে হবে তারা 2 থেকে 3% ভোট আছে এদের। এটাই তো এটাই হতে পারে। যদি সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে একটু যেতে চাই, সেটা হচ্ছে আপনার কি মনে হচ্ছে আসলে যে জরিপে 18% ভোট বিএনপির বাক্সে যাবে, এবং সেই সাথে আমরা দেখেছি মাদারীপুরেও একটি স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির ভোট চেয়েছেন আওয়ামী লীগের অনেকেই। তো সেক্ষেত্রে আপনি কি মনে, আওয়ামী লীগ কি বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন, এবং আপনার এসটিভির চ্যানেল এসের যারা দর্শক আছেন তাদের সবাইকে। যে কথাটা বলছেন, এই ব্যাপারটা ন্যাশনাল ইলেকশন নামে ন্যাশনাল, কিন্তু কাজে কিন্তু কনস্টিটিউয়েন্সি বেসড অনেক হিসাব কিতাব থাকে, রাইট? যেমন আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে আর একটা জেলায় পার্টিকুলারলি ঢুকে আসি। কোনো পার্টিকুলার জেলার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই নাই। ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গের উপরে থাকতে পারে, কিন্তু কোনো জেলার পর কোনো রাগ ক্ষোভ নাই। ধরেন বাংলাদেশের একটা জেলা, 64টা জেলার ভেতরে একটা জেলার নাম হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জতে এবার ইলেকশন হচ্ছে, নো ম্যাটার নৌকা ব্যালটে নাই, কিন্তু ওই জায়গায় যখন ইলেকশনটা হবে, এই জায়গার মানুষগুলো আসলে কি করবে? তো এর আগে আপনি যদি চিন্তা ভাবনা করেন, ওই জায়গায় মাঝে মাঝে ফান করতো যে ওই জায়গায় অন্য দলেরও যারা আছে তারাও মূলত আসলে তাদেরই নিজেদেরই লোকজন, কারো কারো বাইরে যাইতে হয়, তাদের এটা করতে হয়। তো ওই জায়গায় যারা এখন ভোটটা দিতে যাবে, এমন হইতে পারে যে অনেক মানুষ ভোটই দিল না, এমন হইতে পারে স্বতন্ত্র যে আছে তারা জিতে যাইতে পারে, এমন যারা আছে যে ঠিক আছে মেইন দলের, তাদের পছন্দের মেইন দলের বাইরে অন্য কেউ থাকলে তার অ্যাকসেপ্টেন্স অনুসারে সবাই মনে করতে পারে ঠিক আছে ভোট এবার এই জায়গাতে দেই। এই ব্যাপারটা কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন যদি হয়, তাইলে কিন্তু একটা সেন্ট্রালাইজড মেকানিজম থাকে যে ঠিক আছে ইদার আমি এইটা আর ওইটা। কিন্তু লোকাল অনেক জায়গায় হিসাব কিতাব বদলে যায়, জন্য অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী
জন্মায় যায়। তার কারণ কি, দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যক্তি বিশেষে অনেক ভোট থাকে। ধরেন যে আপনি ওই দলের একটা বড় দলের ম্যান্ডেট নিয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে আপনার ওই ধরনের অ্যাকসেপ্টেবিলিটি নাই। রেদার আপনার পার্টিকুলার আরেকজন ব্যক্তি আছে যার প্রত্যেকটা মানুষের সাথে কানেকশন আছে, তারাও দেখবেন যে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যায়। এমন অনেক সময় আছে যে দলীয় প্রতীকের বাইরে গিয়ে বিদ্রোহীরাও খুব ভালো রেজাল্ট করে ফেলে। সো এই ট্র্যাক রেকর্ডটাকে আমরা যদি এইভাবে রিড করতে থাকি, কে কোথায় দিবে, এটা দলের চেয়েও আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক কূটনীতি, আঞ্চলিক অনেক হিসাব কিতাব থাকে। এরপরের হিসাবটাতে বলি যে বাংলাদেশের ভোটিং প্যাটার্নটা কেমন। আসলে লাস্টের 14 বলেন, 18 বলেন, 2024 বলেন, এইগুলা নিয়ে আসলে আমরা যদি ডাটা ধরে ধরে কাজ করি, এটা খুব ভুল ডিসিশন হবে। কারেক্টলি বলেছেন যে ভোটই তো হয় নাই আসলে। 2001 সালের পরে 25 বছর ভোট হয় নাই। লাস্টে ধরেন যে এই যে 2024 সালের 7 জানুয়ারির যে ইলেকশন, আমি ঢাকা ঘুরে 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 অনেকগুলা কেন্দ্র, আমার মনে আছে টানা 2.5 থেকে 3 ঘন্টা আমি একটা রিক্সা নিয়ে পুরাটা ঘোরার চেষ্টা করেছি অনেকগুলা কেন্দ্রের সামনে। দেখি যে তখন ধরেন যে 11টা থেকে 1টার ভেতরে যেসব কেন্দ্রে গিয়েছি ভোটারই নেই। এই টাইমে তো সবচেয়ে পিক আওয়ারে ভোটটা থাকার কথা। তো চিফ ইলেকশন কমিশনার মনে করে দেখেন বিকেলবেলা একটা ব্রিফ করছিলেন, ওই 23 বা 24 এই টাইপ কিছু একটা বলতে গিয়ে পাশের থেকে আবার আরেকজন বলে দিল এই 40 42। তারপরে এবার আস্তে করে বললো যে হ্যাঁ, কারেকশন করে বললো যে এটা হবে। সো আদতে আমারও মনে হয় যে 10%-এর উপরে কোনো অবস্থাতেই ভোটকাস্ট হয় নাই। কিন্তু এই জায়গায় একটা ব্যাপার কাজ করে, দেখবেন যে বাংলাদেশে কে কতটা আসন পাইলো এইটা দেখে আপনি অনেক ক্ষেত্রে ওভারঅল ভোটিং প্যাটার্নটাকে রিড করা যায় না। তার কারণটা হলো 2001 সালের হিসাবটা যদি চিন্তা করেন, ভাই যেহেতু 2001 সালের কথা বললো, একটা রেফারেন্স আকারে আমরা যদি আনি 2001 সালকে, 2001 সালে বিএনপি আসন পেয়েছিল কতগুলা, 193টা। আওয়ামী লীগ আসন পেয়েছিল কতগুলা, 62টা। মোটামুটি ওদের ভরাডুবি হয় 2001 সালে। এবং ভোটের পার্সেন্টেজ কেমন ছিল, এটা খুবই ইন্টারেস্টিং একটা রিড। এইটা করলেই দেখবেন আপনার অন্য সব হিসাব বেরিয়ে যাবে। বিএনপি ভোট পেয়েছিল 40.97%, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40.13%, অর্থাৎ 1%-এরও ব্যবধান ছিল না। কিন্তু আসনের হিসাবটা 193 আর 62। এইটাকে যদি আপনি রিড করেন, এইবার ইন্টারেস্টিং ফিচারটা পাবেন। নর্মালি সারা দেশের রেজাল্ট দেখলে মনে হবে তাহলে তো ওদের অস্তিত্বই নাই। কিন্তু আপনি যদি দেখেন যে ভোটিং পার্সেন্টেজটা কেমন, তাহলে দেখবেন আরে দুইটাতে একদমই সমান সমান। এটা কেন হয়, অনেক আসনেতে এমন হয় 5000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়, 300 ভোটেও জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়, এমনকি জাস্ট একটা ভোট বেশি পেলেও তো সে জিতেই যাইতে পারে। তো এই কারণে আমি যেটা বলি যে আওয়ামী লীগের লোকজন সবাই ভোট দিতে যাবে না, এটা আমি বিশ্বাস করি না। এই কারণে অনেক বড় একটা অংশ আছে তারা কিন্তু বলবে আমি ভোটই দিব না, চাই না, এই ইউনূসের আমলে ভোট দিব না, অমুক তমুক নৌকা নেই, এ ধরনের লোকজন আছে। এটা সবার ক্ষেত্রেই হইতো। আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করার জন্য তাদের যে গুম খুন গণহত্যা, তারা তো আসলে রাজনীতি করে নাই, রাজনীতির নামে তারা পুরোপুরি একটা ফ্যাসিস্ট স্ট্রাকচার গড়ে তুলেছিল। সো তাদের এই অপরাধকে লঘুভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, দলীয়ভাবে এটা বিচার বিবেচনা করতে হবে। কিন্তু একটা ব্যাপার আছে, ধরেন যে মানুষটা ক্রাইম করে নাই, তাকে কিন্তু আপনি কি করতে পারছেন না, পানিশমেন্টের ভেতরে নিয়ে যেতে পারতেছেন না। এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দরকার ছিল, বাট ইভেনচুয়ালি উই ফেইলড। এই গভর্নমেন্ট সেটা ফেইল করেছে। অনেক জায়গায় অস্থিরতার কাজ করতে গিয়ে কাজের কাজটা অনেক জায়গাতেই করা হয়নি। আবার তাদেরও কিন্তু কোন ধরনের অনুশোচনা বোধ, অনুতপ্ত বোধ দেখি নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই ভোটটা যেটা বাংলাদেশের ভোটিং প্যাটার্ন যদি আপনি খেয়াল করেন, ওভারঅল সব আমলের ডাটা নিয়ে যদি কাজ করেন, আওয়ামী লীগের কিন্তু ফিক্সড ভোট 30%-এর মতো ছিল, আপনি মানেন চাই না মানেন। বিএনপিরও এই সেম লেভেলের একটা ভোটিং প্যানেল আছে, এত ভোট থাকার কথা না। আমি পুরাটা বলছি। জামাত ইসলামের একটা কিন্তু ফিক্সড ভোটিং প্যানেল আছে, যে রেজাল্ট কি হবে না হবে এটা ম্যাটার করে না। কিন্তু দেখবেন যে 5 থেকে 7% তাদের একটা ফিক্সড ভোটিং প্যানেল আছে। এই ভোটিং প্যানেলটার বাইরে গিয়ে জেতা কিন্তু আর এটা দিয়ে কেউ কখনো জেতে না, যেতে হলো ফ্লোটিং ভোট দিয়ে। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ফ্লোটিং ভোটের সংখ্যা অসম্ভব রকমের বেশি, আর আনটেস্টেড ভোটার যারা প্রথমবারের মতো ভোট কাস্ট করতে যাবে এমন সংখ্যা অপ্রত্যাশিতভাবে হিউজ। কারণ নতুন ভোটার মানে এবার কিন্তু 18 থেকে 23 বছর বয়সী না, এমনও মানুষ আছে 2008 সালে যার বয়স ছিল 17 বছর, তারপরে ভোট দেয় না, এবার ভোট দিতে যাচ্ছে, তার বয়স দেখবেন যে 30-এর কোটা পার হয়ে চলে গেছে। সো এই ট্র্যাক রেকর্ডটাকে মাথায় রাখলে আওয়ামী লীগের ওই 30% ডেফিনেটলি এখন আর ইন্টারেস্টেড না, অনেক মানুষ বাইরে। কিন্তু আমি শেষ করে দিচ্ছি এই জায়গাতেই, তো এই 30%-এর ভেতরে যদি একটা বড় সংখ্যক অংশ ভোট নাও দিতে যায়, একটা অংশ পলাতক আছে। কিন্তু অনেক মানুষ আছে লোকাল পাওয়ার স্ট্রাকচারটাকে বুঝে তার কোনো না কোনো দিকে জাম করতে হচ্ছে, মিশে যাইতে হচ্ছে, এমনকি প্রত্যেকটা দলে কিন্তু তাদেরকে টানারও চেষ্টা করছে। সেটাই বলছি। সো দেখা যাবে যে এই জায়গায় অবশ্যই 15%-এর মতো ভোট দেখা যাবে তাদের পড়বে,
এবং এইটা কোন দিকে যাবে না যাবে এইটা অনেক আসনে রেজাল্টটাকে পাল্টে দিতে পারে, সেটা আমরা বাস্তবতা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্বীকার করি আর না বিএনপির করি। সাথে আওয়ামী লীগ মিশে গেল কিনা? এটাকে যদি বলি ভাই, কালকে এটা কি মাদারীপুরে দেখলাম কালকে জয় বাংলা জয় ওইখানে আপনার বুঝতে স্লোগান হবে যে দিয়ে, হ্যাঁ। আপনি যদি মাদারীপুরের বিএনপি কথা ভোট- চিন্তা করেন, শরীয়তপুরের কথা চিন্তা করেন, গোপালগঞ্জের কথা চিন্তা করেন, ওইদিকে আঞ্চলিক রাজনীতির একটা হিসাব কিতাব আছে, রাইট? বগুড়ার কথা চিন্তা করলে আঞ্চলিক হিসাব কিতাব আছে। এমনকি এই যে বাংলাদেশে যেমন জাতীয় পার্টি নামে এক্সিস্টেন্সই বিলুপ্তের পথে, এর দেখুন রংপুরের কয়েকটা জায়গায় রংপুর বিভাগের জাতীয় পার্টির অস্তিত্বটা আছে। এই জায়গায় আঞ্চলিক রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই উত্তরটা সবাই জানে, কিন্তু ওই যে আপনি যেভাবে বলেন ঘোষণা দিয়ে, এইটা আসলে ঘোষণার চেয়েও বড় ব্যাপারটা হলো আঞ্চলিকভাবে মানুষ সাপোর্ট কি পাচ্ছে, কি প্রতিশ্রুতি পাচ্ছে। আবার মানুষ তো একটা ফিক্সড আইডিওলজি নিয়ে বসেও থাকে না, একদম কোর সাপোর্টাররা ছাড়া তারা দেখবেন জাম করার মতো টেন্ডেন্সি কিন্তু সবসময় দেখা যায়। এই কারণে 1 সালে যারা ভোট দিয়েছে দেখবেন ঠিক 8 সালে আবার, যদিও ওই ইলেকশন নিয়ে আমার হিউজ আর্গুমেন্ট আছে ফেয়ার ছিল কিনা, অনেক ক্ষেত্রে উল্টে গেছে। ওখানে So, ভোটও বেশি এই সুইং পেয়েছে। ভোটারের হিসাব কিতাব একটু আলাদা আছে। জি জি, ধন্যবাদ জয়নাল আবেদিন শিশির।